আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের কয়েকটা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, মানে স্ট্রাকচার, ইউনিয়ন আর টাইপ ডেফ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কনসেপ্ট। আমাদের কাছে কিছু সি প্রোগ্রামিংয়ের গাইডলাইন আর বেশ কিছু উদাহরণও আছে। তো আজকের আলোচনার লক্ষ্যটা হচ্ছে এই ডেটা টাইপগুলো আসলে কি, কেন লাগে, আর মানে কখন কোনটা ব্যবহার করা ঠিক হবে সেটার একটা ধারণা পাওয়া। একদম। আর এরা কিভাবে ডেটা গুছিয়ে রাখতে সাহায্য করে, কোডটাকেও সহজ করে তোলে, সেটাও তো দেখার বিষয়। ঠিক, কিন্তু আমার মনে প্রথম যে প্রশ্নটা আসছে, সিতে ডেটা গ্রুপ করার জন্য এত রকমের ব্যবস্থার দরকারটা কি পড়ল? একটাই কি চলছিল না? প্রশ্নটা খুবই যৌক্তিক। আসলে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের টুলসের দরকার হয়, তাই না? তো শুরু করি স্ট্রাকচার দিয়ে। হ্যাঁ, স্ট্রাকচার। সহজ কথায় বললে স্ট্রাকচার হচ্ছে বিভিন্ন টাইপের ডেটাকে একটা নামে গ্রুপ করার একটা উপায়। ধরুন একজন স্টুডেন্টের তথ্য, যেমন ধরুন রুল নম্বর, সেটা তো ইন্টিজার, তার নাম মানে ক্যারেক্টার অ্যারে, আর তার মার্কস হয়তো ফ্লোট। এই সবগুলোকে একসাথে স্ট্রাক্ট স্টুডেন্ট নাম দিয়ে বেঁধে ফেলা যায়। ও আচ্ছা, মানে সম্পর্ক আছে কিন্তু টাইপ আলাদা, এমন ডেটাকে এক জায়গায় আনা। এর মেমোরির ব্যাপারটা কেমন? ঠিক তাই। স্ট্রাকচারের সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটা হলো এর প্রত্যেকটা মেম্বার, মানে ওই রোল, নাম, মার্কস, এদের সবার জন্য মেমোরিতে আলাদা আলাদা জায়গা থাকে। আলাদা জায়গা মানে ইন্ডিপেন্ডেন্ট? একদম, প্রত্যেকের নিজস্ব ঠিকানা। এর ফলে আপনি সবগুলোর মান একই সাথে রাখতেও পারবেন, আবার দরকার মতো ব্যবহারও করতে পারবেন। বুঝলাম, বেশ সোজা সাপটা। আচ্ছা, এদের অ্যাক্সেস করব কিভাবে? ধরুন ওই ছাত্রের শুধু রোল নম্বরটা চাই আমার। খুব সোজা। যদি স্ট্রাকচারের একটা ভেরিয়েবল থাকে, ধরুন S1, তাহলে ডট অপারেটর ব্যবহার করতে হবে। মানে S1.roll লিখলেই রোল নম্বরটা পেয়ে যাবেন। S1.name লিখলে নামটা? ঠিক। তো যখন আপনার পুরো ডেটা সেটটাই একসাথে দরকার, মানে একটা রেকর্ডের মতো, তখন স্ট্রাকচার খুবই কাজের। বেশ পরিষ্কার। কিন্তু আপনি যে বলছিলেন বিভিন্ন প্রয়োজনের কথা, তাহলে ইউনিয়ন কি আলাদা সুবিধা দেয়? হ্যাঁ, ইউনিয়নও বিভিন্ন ডেটা টাইপকে এক নামে গ্রুপ করে, কিন্তু এর পেছনের আইডিয়াটা একটু অন্যরকম। এর মূল ফোকাসটা হচ্ছে মেমোরি বাঁচানো। মেমোরি বাঁচানো কিভাবে? ইউনিয়নের ক্ষেত্রে সব মেম্বার আসলে একই মেমোরি লোকেশন শেয়ার করে। একই জায়গা মানে হলো পুরো ইউনিয়নটার জন্য মেমোরি নেওয়া হয় ঠিক ততটাই যতটা ওর সবচেয়ে বড় মেম্বারটার লাগে। ওহ, তার মানে কি আমি রোল নম্বর আর নাম দুটোই একসাথে রাখতে পারবো না ইউনিয়নে? না, পারবেন না। ঠিক এটাই পয়েন্ট। যে কোনো একটা সময়ে ইউনিয়নের শুধু একজন মেম্বারের ভ্যালুটাই ঠিকঠাক থাকবে। মানে আপনি যদি প্রথমে ইন্টিজার রাখেন, তারপর যদি একটা ফ্লোট রাখেন, আগেরটা মুছে যাবে। একদম, আগের ইন্টিজার ভ্যালুটা আর থাকবে না, ওভাররাইট হয়ে যাবে। এটা অনেকটা ধরুন একটা সিঙ্গল পার্কিং স্পেসের মতো, একবারে একটাই গাড়ি। ইন্টারেস্টিং। তাহলে এটার ব্যবহারটা কোথায়? শুধু মেমোরি বাঁচানোর জন্য? মেমোরি বাঁচানো তো একটা বড় কারণ বটে, বিশেষ করে এমবেডেড সিস্টেমে যেখানে মেমোরি খুব কম থাকে। আচ্ছা। আরেকটা কারণ হলো যখন একটা ভ্যারিয়েবলকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডেটা রাখার দরকার হতে পারে, কিন্তু একসঙ্গে নয়। ধরুন একটা ডেটা প্যাকেট আসছে, সেটা কখনো সংখ্যা, কখনো টেক্সট হতে পারে। ও, এরকম ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, অথবা ধরুন হার্ডওয়্যার রেজিস্টার নিয়ে কাজ করার সময় যেখানে একই মেমোরি অ্যাড্রেসকে কখনো বাইট হিসাবে দেখতে হয়, কখনো বা বিট ফিল্ড হিসেবে। বুঝলাম। তাহলে স্ট্রাকচার আর ইউনিয়নের মূল তফাৎটা দাঁড়াচ্ছে মেমোরি আর অ্যাক্সেস। স্ট্রাকচার বেশি মেমোরি নেয়। হ্যাঁ, সাধারণত সব মেম্বারের সাইজের যোগফল, তবে প্রসেসরের সুবিধার জন্য কিছু প্যাডিং বাইটও থাকতে পারে। ও, প্যাডিং। আচ্ছা, তো স্ট্রাকচার বেশি মেমোরি নেয় কিন্তু সব মেম্বারকে একসাথেই পাওয়া যায়, আর ইউনিয়ন কম মেমোরি নেয়, মানে সবচেয়ে বড় মেম্বারের সমান, কিন্তু একবারে শুধু একজন মেম্বারই অ্যাক্টিভ থাকে। তাহলে কোনটা ব্যবহার করব সেটা নির্ভর করছে আমার ডেটা মডেলিংয়ের ওপর। পুরো সেট লাগলে স্ট্রাক্ট আর মেমোরি বাঁচাতে, বা ডেটার মাল্টিপল রূপ লাগলে ইউনিয়ন। একদম ঠিক। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, এই যে স্ট্রাক্ট স্টুডেন্ট বা ইউনিয়ন ডেটা, এগুলো বারবার লেখাটা একটু কেমন যেন লাগে, তাই না? বিশেষ করে টাইপটা যদি আরও জটিল হয়, কোডটা একটু সহজ করার কোনো উপায় আছে কি? আছে তো, আর এখানেই আসে টাইপ ডেফ। টাইপ ডেফ? হ্যাঁ,
টাইপডেফ দিয়ে আপনি আগে থেকে থাকা যে কোনো ডেটা টাইপের জন্য একটা নতুন ছোট বা আরও অর্থপূর্ণ নাম মানে একটা এলিয়াস তৈরি করতে পারেন। অ্যালিয়াস যেমন ধরুন আনসাইন্ড ইন্টের বদলে আপনি লিখতে পারেন টাইপডেফ আনসাইন্ড ইন্ট UINT। এরপর কোডে শুধু UINT লিখলেই চলবে। এটা তো কোড পড়া সহজ করে দেয়। ঠিক, শুধু তাই না, জটিল টাইপ ডিক্লারেশনগুলোকেও অনেক সহজ করে দেয়। যেমন স্ট্রাক্ট স্টুডেন্টের জন্য টাইপডেফ স্ট্রাক্ট স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো করে নিলে এরপর থেকে শুধু স্টুডেন্ট ইনফো লিখলেই হবে, বারবার স্ট্রাক্ট স্টুডেন্ট লেখার দরকার নেই। বাহ, এটা তো কোড মেইনটেইন করার জন্য দারুণ। হ্যাঁ, আর এটা কোডে একটা অ্যাবস্ট্রাকশন লেয়ারও যোগ করে। অ্যাবস্ট্রাকশন লেয়ার সেটা কি রকম? ধরুন আপনি পুরো প্রজেক্টে ইউজার আইডি বোঝাতে আনসাইন্ড ইন্ট ব্যবহার করছেন। এখন যদি টাইপডেফ আনসাইন্ড ইন্ট ইউজার আইডি লিখে রাখেন আর সব জায়গায় ইউজার আইডি ব্যবহার করেন, পরে যদি কখনো মনে হয় না আনসাইন্ড ইন্ট নয় আনসাইন্ড লং ব্যবহার করা দরকার, তখন শুধু ওই টাইপডেফ লাইনটা বদলেই কাজ হয়ে যাবে। পুরো কোডে খুঁজে খুঁজে বদলাতে হবে না। এটাই অ্যাবস্ট্রাকশনের সুবিধা। বাহ, এটা সত্যিই খুব কাজের। আচ্ছা, পয়েন্টারের ক্ষেত্রেও কি এটা একইভাবে কাজ করে? হ্যাঁ, করে। এবং পয়েন্টারের ক্ষেত্রে হ্যাশ ডিফাইন ব্যবহার করার চেয়ে টাইপডেফ ব্যবহার করাটা আসলে বেশি নিরাপদ। কেন? হ্যাশ ডিফাইন দিয়েও তো নাম দেওয়া যায়। যায়, কিন্তু একটা সমস্যা আছে। ধরুন আপনি লিখলেন টাইপডেফ ইন্ট পিআর, এবার যদি আপনি লেখেন ইন্ট পিআর P1, P2, তাহলে P1 আর P2 দুটোই ইন্টিজার পয়েন্টার হবে। আচ্ছা, কিন্তু যদি হ্যাশট্যাগ ডিফাইন ইন্টপিটে ইন্টিজার ব্যবহার করেন, তাহলে ইন্টপিটে P1, P2 আসলে এক্সপ্যান্ড হয়ে যাবে ইন্ট P1, P2-তে। এখানে কিন্তু শুধু P1 পয়েন্টার হবে, P2 একটা সাধারণ ইন্টিজার ভেরিয়েবল হয়ে যাবে। এটা তো একটা বড় সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, টাইপডেফ এই ধরনের বিভ্রান্তিগুলো দূর করে দেয়। তাই পয়েন্টার টাইপের অ্যালিয়াস বানাতে টাইপডেফ ব্যবহার করাই ভালো। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার একটু স্ট্রাকচারের ব্যবহারে ফিরি। আপনি ডট অপারেটরের কথা বললেন। হ্যাঁ, ভেরিয়েবল থাকলে ডট অপারেটর। আচ্ছা, অন্য কোনো উপায় আছে কি মেম্বার অ্যাক্সেস করার? আছে। যদি আপনার কাছে স্ট্রাকচারের সরাসরি ভেরিয়েবলটা না থাকে, কিন্তু সেটার মেমরি অ্যাড্রেস বা পয়েন্টার থাকে, পয়েন্টার থাকলে তখন অ্যারো অপারেটর ব্যবহার করতে হয়। যেমন ধরুন PTR একটা স্টুডেন্ট ইনফো স্ট্রাকচারের পয়েন্টার, তাহলে রোল নম্বর অ্যাক্সেস করতে লিখতে হবে PTR-roll। PTR-roll, ওকে, ডট নয় অ্যারো। ঠিক, পয়েন্টার হলে অ্যারো। আচ্ছা, ফাংশনে স্ট্রাকচার পাস করার সময় পয়েন্টার ব্যবহার করা কি ভালো? শুনেছি এতে নাকি পারফরম্যান্স বাড়ে। একদম ঠিক শুনেছেন। ফাংশনের স্ট্রাকচার তো দুভাবে পাঠানো যায়, বাই ভ্যালু মানে পুরোটার কপি পাঠানো, আর বাই রেফারেন্স মানে পয়েন্টার বা অ্যাড্রেস পাঠানো। বাই ভ্যালু করলে পুরো কপি যায়? হ্যাঁ, পুরো স্ট্রাকচারের একটা কপি তৈরি হয়। এতে মেমোরিও বেশি লাগে, সময়ও বেশি লাগে, বিশেষ করে যদি স্ট্রাকচারটা অনেক বড় হয়। আর পয়েন্টার পাঠালে? পয়েন্টার বা বাই রেফারেন্স করলে শুধু অ্যাড্রেসটা যায়, মানে 4 বা 8 বাইটের একটা অ্যাড্রেস। এটা অনেক ফাস্ট আর মেমোরিও বাঁচায়। আর ফাংশন চাইলে মূল স্ট্রাকচারটাকে বদলেও দিতে পারে, তাই না? হ্যাঁ, পয়েন্টার যেহেতু আছে, তাই ফাংশনের ভেতর থেকে আসল স্ট্রাকচারের ডেটা মডিফাই করাও সম্ভব। বাই ভ্যালুতে সেটা সম্ভব না, কারণ কাজ হয় কপির ওপর। তাহলে দেখা যাচ্ছে পারফরম্যান্স আর ডেটা বদলানোর ক্ষমতা দুটো দিক থেকে পয়েন্টার ব্যবহার করাটা সুবিধাজনক। বেশিরভাগ ক্ষেত্রেই তাই। আচ্ছা, আরেকটা জিনিস, স্ট্রাকচারের ভেতরে কি অন্য স্ট্রাকচার রাখা যায়? ধরুন একজন এমপ্লয়ির ডেটার সাথে তার অ্যাড্রেসের ডেটাও রাখতে চাই। অবশ্যই যায়। এটাকে বলে নেস্টেড স্ট্রাকচার। নেস্টেড স্ট্রাকচার। হ্যাঁ, আপনি একটা স্ট্রাক্ট অ্যাড্রেস বানাতে পারেন, যার মধ্যে থাকবে সিটি, পিনকোড ইত্যাদি। তারপর সেই অ্যাড্রেস টাইপের একটা ভেরিয়েবলকে স্ট্রাক্ট এমপ্লয়ির মেম্বার হিসেবে রেখে দিতে পারেন। তাহলে অ্যাক্সেস করব কিভাবে? ধরুন শহরের নামটা চাই। তখন চেইন করে যেতে হবে। যেমন যদি এমপ্লয়ি ভেরিয়েবল হয় EMP আর তার ভেতরের অ্যাড্রেস মেম্বার তার নাম অ্যাডার হয়, তাহলে শহরের জন্য লিখতে হবে emp.adder.city। emp.adder.city। বাহ, বেশ গোছানো লাগছে। এটা ডেটা অর্গানাইজ করার খুবই পাওয়ারফুল একটা টেকনিক। ডেটা অর্গানাইজ করার আরেকটা দারুণ উপায় মনে হয় সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার, তাই না? মানে স্ট্রাকচারে নিজের টাইপের পয়েন্টার রাখা। একদম ঠিক ধরেছেন। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। যেমন ধরুন স্ট্রাক্ট নোড ইন্ট ডেটা স্ট্রাক্ট নোড নেক্সট। এখানে নেক্সটটা একটা পয়েন্টার। হ্যাঁ, যেটা আরেকটা নোড টাইপের স্ট্রাকচারকে পয়েন্ট করতে পারে।
এই আইডিয়াটাই তো লিঙ্কড লিস্ট, ট্রি এই ধরনের ডাইনামিক ডেটা স্ট্রাকচার তৈরির মূল ভিত্তি। যেগুলো দিয়ে খুব ফ্লেক্সিবলভাবে ডেটা স্টোর করা যায়। ঠিক তাই। দারুণ। তাহলে আজকের আলোচনা থেকে মোটামুটি যা বুঝলাম, রিলেটেড ডেটা একসাথে রাখতে স্ট্রাকচার, মেমরি বাঁচাতে বা যখন একবারে একটা ভ্যালুই দরকার তখন ইউনিয়ন, আর কোডকে সহজ, পড়ার যোগ্য আর মেনটেন করার সুবিধা করতে টাইপ ডেফ। আর স্ট্রাকচারের সাথে কাজ করার সময় ডট আর অ্যারো অপারেটর, ফাংশনে পাস করার নিয়মগুলো, নেস্টেড স্ট্রাকচার আর সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারের আইডিয়াগুলো খুব জরুরি। চমৎকার সারসংক্ষেপ। আমার মনে হয় বেসিক আইডিয়াগুলো পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আলোচনাটা সত্যি খুব ভালো লাগলো। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। অবশ্যই। আচ্ছা, শুধু মেমোরির দিকটা বাদ দিলে একটা জটিল সিস্টেমে স্ট্রাকচার বা ইউনিয়নের ব্যবহার প্রোগ্রামে ভুল বা বাগ হওয়ার সম্ভাবনাকে কিভাবে প্রভাবিত করতে পারে? মানে কখন হয়তো একটু বেশি মেমোরি খরচ করে স্ট্রাকচার ব্যবহার করাটা ইউনিয়নের চেয়ে বেশি নিরাপদ বা কোডে সরলতার জন্য ভালো হতে পারে? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। মেমোরি বনাম সরলতা আর নিরাপত্তা, এটা একটা ক্লাসিক ট্রেড অফ। ঠিক, এটা নিয়ে শ্রোতারা ভাবতে পারেন।